বাংলাদেশে ৩ গোয়েন্দা, রকিব হাসান। হ্যালো কিশোর বন্ধুরা, আমি কিশোর পাশা বলছি আমেরিকার রকি বিচ থেকে। জায়গাটা লস অ্যাঞ্জেলেসে, প্রশান্ত মহাসাগরের তীরে, হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে। যারা এখনো আমাদের পরিচয় জানো না তাদের বলছি, আমরা ৩ বন্ধু একটা গোয়েন্দা সংস্থা খুলেছি, নাম ৩ গোয়েন্দা। আমি বাঙালি, থাকি চাচা চাচির কাছে। ২ বন্ধুর একজনের নাম মুসা আমান, ব্যাম্বির আমেরিকান নিগ্রো, অন্যজন আইরিশ আমেরিকান, রবিন মিলফোর্ড, বইয়ের পোকা। একই ক্লাসে পড়ি আমরা। পাশা সেলভিস ইয়ার্ডে লোহালক্করের জঞ্জালের নিচে পুরনো এক মোবাইল হোমে আমাদের হেডকোয়ার্টার। নতুন আরেকটা রহস্যের সমাধান করতে চলছে। এসো না, চলে এসো আমাদের দলে। আপনার কানে কানে গল্প বলে নাইম অডিও বুক সাবস্ক্রাইব করে রাখুন, যেন কোনো অধ্যায় হারিয়ে না যায়। ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন। শেয়ার করুন, জ্ঞানের এই সুর অন্যের কাছেও পৌঁছাক। পর্ব ১। রাত ১০টা, ঢাকার উত্তরার অভিজাত এলাকা। কিশোরের মামা অবসরপ্রাপ্ত ডিআইজি আরিফুর রহমান চৌধুরীর বাড়ি। বসার ঘরে বসে জরুরি আলোচনা করছে ৩ গোয়েন্দা, কিশোর, মুসা ও রবিন। বাইরে প্রবল বৃষ্টি। এই অক্টোবরের শেষেও পুরো দমে ফ্যান চালাতে হয়। দিনের বেলা প্রচন্ড গরম থাকে, সন্ধ্যার পর প্রায় নামে বৃষ্টি। ঢাকার এই আবহাওয়া দেখলে মনে হয় না কোনো কালেও শীত পড়বে এখানে। ১০টা বাজল। ঘরে ঢুকলো মোমেন মিয়া, বাড়ির দারোয়ান কাম কেয়ারটেকার শেখ। কিশোর ভাই, একটা ছেলে দেখা করতে আসছে আপনার সঙ্গে। ভুরু কুচকাল কিশোর। এত রাতে? কে? নাম কইল না, কইল আপনার কাছেই খুললে কইব সব। জরুরি কথা আছে নাকি? অবাক লাগলো ৩ গোয়েন্দার। কিশোর বলল, আচ্ছা যাও, নিয়ে আসো গে। মিনিটখানেক পরেই ঘরে ঢুকলো ওদের চেয়ে ২-১ বছরের বড় এক কিশোর। লম্বা, সুদর্শন, এলোমেলো চুল, চুলে মুখে পানির কণা লেগে আছে। রিক্সা থেকে নামার সময় ভিজেছে। হাতটা বাড়িয়ে দিল কিশোরের দিকে। আমি অশোক ব্যানার্জি। আমি কিশোর পাশা। অশোকের হাত ধরে ঝাঁকি দিল সে। জানি। ছেলেটা হাসল। তুমি কিশোর পাশা, ও মুসা আমান, আর ও রবিন মিলফোর্ড। তুমি করেই বলে ফেললাম। তাই তো বলবে, এসে জবাব দিল মুসা। আমরা তো আর তোমার গুরুজন নই, বয়সেও বড় না। রবিনের সঙ্গেও হাত মেলালো অশোক। তারপর সোফায় বসল। নিশ্চয় অবাক হচ্ছ, তোমাদের কথা আমি জানলাম কিভাবে? বাংলাদেশের প্রায় সব কিশোরী, অন্তত যারা পত্রিকা পড়ে, তোমাদের কথা জেনে গেছে এতক্ষণে। পত্রিকায় তোমাদের সাক্ষাৎকারটা কিন্তু সাংঘাতিক হয়েছে, যাই বলো। এবার অনেক বড় পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছে ৩ গোয়েন্দা। ওদের সঙ্গে যোগ দিয়েছে অনেকেই। তাদের মধ্যে সেই দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার প্রিয় বেদুইন বৈমানিক ওমর শরীফও আছে, যাকে সঙ্গে নিয়ে ওকিমুরো কর্পোরেশন গঠন করেছে ওরা। ওদের উদ্দেশ্য দেশে দেশে ছড়িয়ে দেবে ওকিমুরো কর্পোরেশনের শাখা অফিস। কিশোরের চাচা রাশেদ পাশা এক কথায় সহযোগিতা করতে রাজি হয়ে গেছেন। মেরি চাচির তেমন কোনো মত নেই, তবে আপত্তিও করেনি। মুসা আর রবিনের মা বাবাকেও রাজি করতে তেমন বেগ পেতে হয়নি। লন্ডনের অফিসটা খুলতে গেছে ওমর নিজে, আর ৩ গোয়েন্দা চলে এসেছে ঢাকায় বাংলাদেশের অফিসটা খুলতে। বাংলাদেশে শুধু ওকিমুরো কর্পোরেশনের অফিসই খুলবে না ৩ গোয়েন্দা, একটা টিভি চ্যানেল খুলতেও আগ্রহী। নামও ঠিক হয়ে গেছে, প্রিয় টেলিভিশন, সংক্ষেপে প্রিয় টিভি। ৩ গোয়েন্দার ইচ্ছে চ্যানেলটা ছোটদের জন্য খোলা হবে। ছোটরা এতে বেশি বেশি করে অংশগ্রহণ করবে। প্রথম দিকে সবই ছোটদের অনুষ্ঠান প্রচার করা হবে। প্রয়োজন হলে পরে বড়দের কথাও ভাববে। আরিফ সাহেব ওদের এ পরিকল্পনায় মহা খুশি। উৎসাহিত তো করছেনই, বলে দিয়েছেন তাঁর সাধ্যমতো সহযোগিতা তিনি করে যাবেন। আপাতত ওকিমুরো কর্পোরেশনের ঢাকা অফিসটা তার বাড়িতেই খোলা হয়েছে। প্রিয় টিভির জন্য বাড়ি খোঁজা হচ্ছে। ইস, মনে মনে কত যে খুঁজেছি তোমাদের, অশোক বলল। আমেরিকার ঠিকানা জানলে কবেই চিঠি দিতাম। তা কারণটা কি? জিজ্ঞেস করলো রবিন। আমাদের এত খুঁজে বেড়াচ্ছ কেন? গোয়েন্দাদের যে কারণে খুঁজে বেড়ায় মানুষ। একটা সাংঘাতিক বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। কিশোরের হাত জড়িয়ে ধরল অশোক। আমাকে বাঁচাও ভাই। কিশোর বলল,
সমস্যাটা কি সেটা তো আগে বলবে, তারপরে না বাঁচানোর প্রশ্ন। আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, অশোক বলল। একটা মুহূর্ত চুপ হয়ে অশোকের দিকে তাকিয়ে রইল কিশোর। তারপর জিজ্ঞেস করলো, চা দিতে বলবো? মাথা নাড়ালো অশোক। না। অন্য কিছু দিতে বলি? যে কারণে এসেছি বরং সেটাই বলি। অনেক লম্বা কাহিনী, তোমাদের সময় আছে তো? লম্বা কাহিনী শুনে আগ্রহ বেড়ে গেল তিন গোয়েন্দার। কিশোর বলল, আচ্ছা। কাশি দিয়ে গলা পরিষ্কার করলো অশোক। তারপর বলতে লাগলো, আমার সমস্ত সর্বনাশের মূল আমার এক অদ্ভুত শখ, তালাচাবি নিয়ে ঘাটাঘাটি। তালাচাবি আবার শখ হয় নাকি কারো? না বলে পারল না মুসা। হয় না, কিন্তু আমার হয়েছিল, অশোক বলল। খেসারা তো দিতে হয়েছে সেজন্য। হোস্টেলে থাকতাম, একদিন রুমের চাবি ভেতরে রেখে দরজা লাগিয়ে দিয়েছিলাম। খোলার জন্য চাবিওয়ালাকে ডেকে আনি। ওই সময়ই আমার মাথায় ঢোকে, আবার যদি কোনোদিন তালা আটকে যায় তাহলে নিজের তালা নিজেই খুলব। শুরু হলো প্র্যাকটিস। নিজের ট্যালেন্ট দেখে নিজেই অবাক হয়ে যাই, উৎসাহ বাড়ে। নানা রকম তালা কিনে এনে সেগুলো চাবি ছাড়া খুলতে থাকি। তালা খোলার বিশেষজ্ঞ হয়ে উঠি, তালার জাদুকর বনে যাই। কথাটা ছড়িয়ে পড়ে সারা স্কুলে। একান ওকান হতে হতে কথাটা এক ভয়ানক ডাকাতের কানেও চলে যায়। আমাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে সে। যেদিনকার ঘটনা, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেদিন। বাড়ি ফেরার জন্য ট্যাক্সি ডাকতে যাব, এই সময় সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি। যেচে পরে প্রায় জোর করেই লিফট দেয় লোকটা আমাকে। খানিক দূরে যাওয়ার পরে দেখি সামনে গাড়ির লাইন লেগেছে। রাস্তা আটকে গাড়ি চেক করছে পুলিশ। ড্রাইভার আমাকে বসতে বলে কি হচ্ছে দেখে আসার ছুতায় গাড়ি থেকে নেমে যায়। সামনের গাড়িগুলোকে চেক করে ছেড়ে দিতে থাকে পুলিশ। এগোতে থাকে গাড়ির লাইন। পেছনের গাড়িগুলো ক্রমাগত হর্ন দিতে থাকে। আমি ভাবলাম ড্রাইভার নিশ্চয়ই ল্যাট্রিন ট্যাট্রিনে গেছে, সেজন্য দেরি হচ্ছে। ড্রাইভ করতে জানি, তবে ড্রাইভিং লাইসেন্স নেই। নিজেই ড্রাইভ করে নিয়ে এগোই। ভেবেছিলাম পুলিশ ব্যারিকেড পার হয়ে রাস্তার পাশে ড্রাইভারের অপেক্ষা করব, কিন্তু তা আর ঘটেনি। গাড়ির নম্বর দেখে সঙ্গে সঙ্গে আমাকে অ্যারেস্ট করে পুলিশ। থানায় নিয়ে যায়। জানতাম না গাড়িটা ছিল চোরাই গাড়ি। ওটাকে ধরার জন্যই রাস্তায় ব্যারিকেড দিয়েছিল পুলিশ। চোরাই মালসহ ধরা পড়ে। গাড়ির স্টিয়ারিং এ আমার হাতের ছাপ। যে লোকটা আসল চোর সে আর ফেরেনি, তবে তার ছাপও পাওয়া গেছে স্টিয়ারিং এ। আমার কথা বিশ্বাস করলো পুলিশ, আমাকে ছেড়ে দিল। কিন্তু একবার কাউকে পুলিশ ধরে নিয়ে গেলে সে দোষী না হলেও তার সামাজিক অবস্থান যে কোথায় নেমে যায় সেটার প্রমাণ পেতে থাকলাম। স্কুল কর্তৃপক্ষ আমার কোনো কথাই শুনল না। আমাকে স্কুল থেকে অপমান করে তাড়িয়ে দিল। আমার না করা অপরাধের দায় আমার বাবাকেও বহন করতে হলো। চাকরিস্থলে তার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকলো সহকর্মীরা, যেন দোষটা তারই। বাড়িতে দরজা দিয়ে মনমারা হয়ে পড়ে রইলাম ঘরের মধ্যে। আমার এভাবে পড়ে থাকা সহ্য করতে পারলেন না মা। একদিন অনেক বকাঝকা করে বাইরে পাঠালেন, বলল খানিক ঘুরে আয়। বেরোলাম। আসল শয়তানটার সঙ্গে সেদিনই প্রথম দেখা হলো আমার। আমাদের বাড়ির উপর নজর রেখেছিল তার চর, সেই ড্রাইভারটা। বাড়ি থেকে বেরোতেই আমার পিছু নিল সে। রাস্তায় নির্জন একটা জায়গায় দেখা করলো। তাকে দেখে প্রচন্ড রেগে উঠলাম, কিন্তু লোকটা রাগলো না। প্রায় জোর করেই আমাকে নিয়ে গেল মস্ত এক অফিসে। দেখা হলো ওর বস কারুন শিকদারের সঙ্গে। অকপটে স্বীকার করলো কারুন ইচ্ছে করেই গাড়ি চুরির প্ল্যান করে আমাকে ফাঁসিয়েছে সে, কারণ আমাকে নাকি তার প্রয়োজন। নকুল শ্যাম আর কারুন শিকদার মিলে আমাকে পটানো শুরু করলো। নকুল শ্যামটাকে? বাধা দিল কিশোর। ওই ড্রাইভারটা নাকি? হ্যাঁ, মাথা জাগালো অশোক। দুজনে মিলে নানাভাবে পটাতে লাগলো আমাকে। বোঝালো কোথাও আমি কোনো ভালো চাকরি পাবো না, পুলিশে ধরেছিল শুনলে কেউ আমাকে কাজ দিবে না, তবে কারণ আমাকে কাজের ব্যবস্থা করে দিতে পারে। জোর করে কিছু টাকা আমার হাতে গুঁজে দিল সে। বলল, এটা রাখো, তোমার চাকরি পাক্কা। আমার যখন প্রয়োজন হবে তোমাকে খবর দেব। জিজ্ঞেস করলাম চাকরিটা কি? বলল, পরে জানাবো। বাড়ি নিয়ে গিয়ে ড্রয়ারের মধ্যে ফেলে রাখলাম টাকাগুলো। ছুতেও ঘৃণা হচ্ছিল। তোমাকে খবর দিয়েছিল কারণ? রবিনের প্রশ্ন। দিয়েছিল। নিশ্চয়ই ডাকাতি করার জন্য, কিশোর বলল। অশোক অবাক। তুমি জানলে কি করে? তালা খোলার ওস্তাদ তুমি, তোমাকে প্ল্যান করে ফাঁসানো।
আগে থেকে মোটা টাকা অ্যাডভান্স দিয়ে রাখা, সব মিলিয়ে সেদিকেই কি টার্গেট করে না? মাথা দোলালো অশোক। হ্যাঁ, হয়তোবা তাই করে, কিন্তু আমি গাধা, তখন কিছু বুঝতে পারিনি। যাই হোক, দিন কয়েক পরে কারুনের ডাক এলো। আমাকে দিয়ে ঢাকার একটা অনেক বড় গহনার দোকান থেকে প্রায় 20 কোটি টাকার হিরে জহরত আর গহনা ডাকাতি করালো। যে সেলফে বলে রাখা ছিল ওটাতে ইলেকট্রিক তালা লাগানো। মালিক কোনোদিন কল্পনাই করেনি ওই তালা খুলে ফেলতে পারবে কেউ। ডাকাতি করতে হবে শুনে কোনো মতেই রাজি হতে চাইনি। কারণ আমাকে পিস্তল দেখালো। আমি বললাম, পিস্তলের ভয় আমি করি না, মেরে ফেললে ফেলুক, তাও আমি ডাকাতি করতে পারবো না। কারণ আমাকে ভয় দেখালো। ওর কথা না শুনলে আমার বাবাকে গুলি করে মারবে সে। বলল আমার বোনকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছে, আমি রাজি না হলে ওকে নারী পাচারকারীদের কাছে বেচে দেবে। আমার বোনকে যে ওরা ধরে নিয়ে গেছে এটা প্রমাণের জন্য বাড়িতে ফোন করালো আমাকে দিয়ে। মা ফোন করে উদ্বিগ্ন কণ্ঠে জানালো জয়িতা বাড়ি ফিরেনি। প্রচন্ড ভয় পেয়ে গেলাম। অন্ধকার রাস্তায় বাবার গুলিবিদ্ধ লাশটা পড়ে আছে কল্পনা করে শিউরে উঠলাম। রাজি হয়ে গেলাম ওর কথায়। পুলিশের কাছে যাওয়া উচিত ছিল তোমার, রবিন বলল। ভুলটা তো ওখানেই করেছি। তাছাড়া মনে করেছিলাম গাড়ি চুরির মিথ্যা অপরাধে হলেও তো একবার থানায় গিয়েছি। আমার কথা বিশ্বাস করবে না পুলিশ। সব কথা খুলে বললে নিশ্চয় বিশ্বাস করত। কারুনের অফিসটা দেখিয়ে দিতে পারতে তুমি, নকুল শ্যামাকে চেনাতে পারতে। পারতাম, কিন্তু প্রমাণ করতাম কিভাবে? কৌশলে ওরাই আমাকে ফাঁসিয়েছে। প্রমাণ পুলিশই জোগাড় করে ফেলত। তখন আসলে অত কথা ভাবিনি। এখন আর ওসব কথা বলে লাভ নেই, কিশোর বলল। যা ঘটানোর তা তো ঘটিয়েই ফেলছে। অশোকের দিকে তাকালো সে। হ্যাঁ, তারপর? ডাকাতিটা করলে মালগুলোর কি হলো? সেটা বলতেই তো এলাম, অশোক বলল। পানি খাওয়াও। Like, comment, and subscribe.